আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ। সকাল কয়টা থেকে করতেছেন ট্রেনিং? না, এটা ক্লান্ত হয়ে গেছেন না? খাওয়ার পরে তো একটু ঘুম লেগে গেছে মনে হয়। তো আপনারা কি সবাই তো জেলা থেকে আসছেন মনে হচ্ছে? ঢাকার লোকজন খুব কম দেখতে পাচ্ছি। একটু হাত উঠান তো, কারা জেলা থেকে আসছেন? কতজন আছেন যারা সাংগঠনিক সম্পাদক? আমাদের কর্মসূচি কয়টা যে সুব্বানের? এই যে সংগঠন যেটা আছে আমাদের, এটা কততম কর্মসূচি আমাদের? ভেরি গুড। 3 নম্বর কারা বলছেন? ভেরি গুড, 3 নম্বর। ইসলাহুল আকিদা, ইসলাহুল মুজতামা, এরপরে তানজিম। এটা গুরুত্ব বুঝছেন তো? অনেক গুরুত্ব। সুব্বানের তানজিম বলতে কি বোঝায়? সুব্বানের তানজিম বলতে কি বোঝায়? যুবকদের সংগঠন, হ্যাঁ। ঐক্যবদ্ধ করা আর ব্যবস্থাপনা, সংগঠন ও ব্যবস্থাপনা। আর আমাদের গঠনতন্ত্রে খুব সুন্দর করে কথাটা বলা আছে, খেয়াল করেন। ইসলামী সমাজ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করা। কী জন্য সংগঠিত করা? প্রতিষ্ঠার লক্ষ্যে। কি প্রতিষ্ঠার লক্ষ্যে? কয়টা জিনিস তাহলে এখানে? সমাজ, আসলে শব্দ দুইটা হলেও বিষয়টা একই, তাই না? মূলত আমরা সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এটাই তো। এইটা প্রতিষ্ঠা করার জন্য আমরা বলতেছি যে ছাত্র এবং যুবকদেরকে আমরা ঐক্যবদ্ধ এবং সংগঠিত নাকি সুসংগঠিত? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আপনার খেয়াল করেন যে আমরা কি করতে চাই? প্রতিষ্ঠা করতে চাই। কি প্রতিষ্ঠা করতে চাই? সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই সামাজিক জীবন মানে কিন্তু সমাজ ও জীবন বলতে এটা মানে ন্যারো এবং ব্রডার দুইটা সেন্সই আপনি গ্রহণ করতে পারেন। এখন আমরা চাচ্ছি যে ইসলাম প্রতিষ্ঠা করব আমাদের সমাজে, আমাদের জীবনে। এবং আমরা প্রক্রিয়াটাও বলতেছি যে আমাদের প্রক্রিয়াটা হলো আমরা ছাত্র আর যুবকদেরকে এই কাজে একত্রিত করে ফেলব। মানে শুধু একা একা এটা করলে হবে না, তাই না? ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করব। তাহলে এখানে কি আমাদের কোনো চ্যালেঞ্জ আছে বলেন তো? কি কি চ্যালেঞ্জ আছে? কি কি চ্যালেঞ্জ আছে আমাদের? আমাদের এখানে কাজ কি কি আছে বলেন তো? দাওয়াত তাবলিগ, ঠিক আছে। দাওয়াত তাবলিগের আমাদের আলাদা কর্মসূচি আছে, কিন্তু আমি সংগঠনের কথা বলতেছি। আমার বিষয়ই হচ্ছে আজকের জেলা সংগঠনের কথা, অন্য কোনো কিছু কথা নাই। কেমন? প্রচার ও প্রসার, এটা তো একই কথা হলো। তাবলিগ এটা তো অন্য আরেকটা কর্মসূচি। সংগঠকের দরকার, হ্যাঁ, সেটা অবশ্যই দরকার। আমার কাজটা কি? ভেরি গুড। সংগঠিত করা আর ঐক্যবদ্ধ করা, এটাই হলো কাজ, আর কোনো কাজ নাই। কাজটা হলো ঐক্যবদ্ধ করা আর সংগঠিত করা। ঐক্যবদ্ধ হলেই হবে না, সুসংগঠিতভাবে সেটা হতে হবে। এবং কেন সেটা ঐক্যবদ্ধ করব সেটাও আমার ডিফাইন করা আছে। অনেক কাজে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কিন্তু এখানে আমি বলতেছি যে ব্যক্তি, সমাজ এবং জীবনে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য আমি কি করব? কাদেরকে? আচ্ছা, এইবার আসেন, এই কাজটা কি করা সম্ভব? প্রথমে হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমি কোন কাজটার জন্য কি করতে যাচ্ছি। মগজের মধ্যে আগে ঢুকতে হবে এবং সেটা দিল দিয়ে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দিলের মধ্যে এটা স্থান না পাবে ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সংগঠনে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমাদের মধ্যে একটা উম্মাহ থাকবে, উম্মাহ, যারা সুপথে ডাকবে, খারাপ পথে থেকে বিরত রাখবে, সুপরিচিত ভালো বিষয়গুলোরই তারা নির্দেশ করবে, আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত ভালো বিষয় সেগুলোর প্রতি তারা ডাকবে এবং প্রতিষ্ঠিত খারাপ বিষয়গুলোর প্রতি বাধা দেবে। তো এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর চাহিদা হচ্ছে মানুষ ইবাদত করুক, আল্লাহর চাহিদা মানুষ এলেম শিখুক, আল্লাহর চাহিদা মানুষ তাকে সিজদা করুক। আল্লাহর এটাও চাহিদা যে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করুক, এবং আল্লাহর এইটাও চাহিদা যে এরকম সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে মানুষের বিচ্যুতি ঘটবে, সেই সব বিচ্যুতির সামলানোর জন্য এক ধরনের লোক থাকতে হবে, কারেকশন করার জন্য এক ধরনের লোক থাকতে হবে। কেমন? এটা যদি আল্লাহর চাহিদা হয়, আল্লাহর মাকসাদ হয়, তাহলে আল্লাহর এই ইচ্ছার সাথে আমি নিজেকে একাত্ম ঘোষণা করলাম কি করলাম না, সেটা হলো প্রধান পয়েন্ট, প্রথম পয়েন্ট। এখন আমি কি জিজ্ঞেস করতে পারি আপনাদেরকে, আমরা কি নিজেদেরকে আল্লাহর এই ইচ্ছার সাথে একাত্মতা ঘোষণা করছি? যদি একাত্মতা ঘোষণা করে থাকি তাহলে বাকি কাজটা খুবই সহজ। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা যেহেতু আছে তাহলে উপায় অবশ্যই হবে। কি? তা না হলে তো এত বড় একটা প্রবাদ প্রতিষ্ঠিত হতো না পৃথিবীতে।
ইচ্ছা থাকলে উপায় হয়। আল্লাহ তাআলা তো এরকম কথা বলছেন না, মানুষের চেষ্টার বাইরে কিছু নাই, লাইসা লিল ইনসান ইল্লা মা সা। আমরা ছাত্র আর যুবকদেরকে ঐক্যবদ্ধ করব এবং সুসংগঠিত করব। কিসের জন্য? সমাজ ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। সেই কাজটা শুরু করতে হবে কোথায়? কেন্দ্রে, জেলায়, থানায়, রুট লেভেলে, যেখানে মানুষ বসবাস করে। এটা হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে কলেজে, স্কুলে, হতে পারে একটা বাজারে, হতে পারে একটা ওয়ার্ডে। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ইউনিট, শাখা ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত, জানেন কি না? গ্রামেও কমিটি আছে, অনেক সংগঠনের গ্রাম ভিত্তিক কমিটি আছে। তাহলে আমাদের কর্মক্ষেত্র সারা দেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে, হাটে ঘাটে, বাজারে, তাই না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? ইবদা বিমান তাউল। এটা দান সাদাকার ক্ষেত্রে বলা হয়েছে, তাই না? ভালো কথা বলাও কিন্তু একটা সাদাকা। কে হাদিসটা বলতে পারবেন? ভালো কথা বলা যদি সাদাকা হয়, সৎ পথে আহ্বান করা কি সাদাকা হবে? অন্যায় পথ থেকে বিরত রাখলে হবে? আশা করা যায়। যদি হয় তাহলে আমাদের এই কাজটা, আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা একটা ভালো কাজ, তাই না? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা যে এলাকায় থাকি, যেখানে থাকি, সেখানে একটা শাখা আছে কি না? ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। আপনি সবার কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আপনি যে জায়গায় বসবাস করেন সেখানে কি কোনো শাখা আছে? যাদের গ্রামে শাখা নাই একটু হাত উঠান তো। ভেরি ফিউ। আচ্ছা, যাদের মসজিদে শাখা নাই হাত উঠান তো। আমার মনে হয় সংখ্যাটা আরও একটু বেশি হওয়ার কথা। আপনারা কি লজ্জায় হাত উঠাচ্ছেন না, নাকি এখন সুবহানের অনেক অগ্রগতি হয়েছে এই 2 বছরে? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আপনি যে জায়গায় বসবাস করেন সেখানে কি সুবহানের শাখা আছে? যাদের জায়গায় নাই, যারা যেসব জায়গায় আপনারা বসবাস করেন কিন্তু ওখানে সুবহানের শাখা নাই, তারা একটু হাত উঠাবেন। আচ্ছা, ঠিক আছে, শাখা আছে তারা একটু হাত উঠান তো। ভেরি গুড, ভালোই আছে। কিন্তু আপনারা যে পরিমাণ হাত উঠালেন তাতে তো অর্ধেকের বেশি হাত প্রথমবার ওঠার কথা ছিল। ঠিক আছে, আমাদের শুরুটা কোথায় হবে? শাখা থেকে শুরু হবে, তাই না? কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় কি? জেলা সংগঠনের প্রাণ কোনটা? কোনো জেলায় যদি শুধু জেলা শাখাটাই থাকে আর কিছু নাই, তাহলে কি এটাকে জেলা শাখা বলা যাবে? একটা জেলা শাখা বলতে হলে সেখানে কয়টা থানা শাখা থাকতে হবে? কমপক্ষে 3টা থাকতে হবে। এখন আপনাদের কার কার জেলায় তিনটা থানা আছে বলেন তো দেখি, একটু হাত উঠান তো। কার কার জেলায় বেশি আছে? আপনি বলতেছেন হয়তো আপনার এলাকায় আছে, কিন্তু অধিকাংশ জায়গায় নাই। ওই যে হাত উঠেছে অনেক কম। থানা শাখা আছে, থানা শাখা। জেলার অধীনে থানা শাখা আছে কই? 4-5টা দেখতেছি। আচ্ছা, তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আপনি বলেন সব কয়টা থানায় শাখা আছে? তারা একটু হাত উঠান তো। সব কয়টা থানায় শাখা আছে? ঠাকুরগাঁয়ে আছে, আলহামদুলিল্লাহ। এরা আমার শ্বশুরবাড়ির এলাকা কিন্তু, ঠাকুরগাঁ। হ্যাঁ হ্যাঁ, যে আবদুল্লাহ হাদি ভাইয়ের এলাকা। আর কার জায়গায় আছে? যশোরে আছে, নারায়ণগঞ্জে আছে। মাশাআল্লাহ, ভেরি গুড। আমরা খুশি যে অন্তত 3টা জেলায় আমাদের সব কয়টা থানায় আছে। আমার মনে হয় আরও 2-1টা বেশি হবে। একটা শাখায়, শাখা কমিটিতে কতজন সদস্য থাকে বলেন তো? এটা কি বাড়ছে নাকি আব্দুল্লাহ? আগে তো 9 জন ছিল, এখন 11, তারপরে 13 না? 15। আচ্ছা, তাহলে থানায় কজন থাকে? হ্যাঁ, 13 জন। জেলায়
ভেরি গুড। এবার আসেন, আমার আলোচ্য বিষয় কি? জেলা সংগঠন বৃদ্ধির উপায়। জেলা সংগঠন বৃদ্ধির দ্বারা কি বোঝাচ্ছেন আপনি? কি বুঝতে পারছেন আপনারা? মানে একটা জেলায় তো জেলা সংগঠন একটাই থাকে, তাই না? দুইটা থাকে নাকি? হ্যাঁ, একটা জেলায় শাখা কয়টা থাকে? জেলা শাখা। আমি যখন বলি জেলা সংগঠন বৃদ্ধি, তখন কি বোঝায় বিষয়টা? মানে একটা জেলায় 5টা জেলা শাখা হবে এমন নয় বিষয়টা, তাই না? এর মানে বোঝা হচ্ছে জেলার প্রত্যেকটা থানায় সংগঠন বিস্তৃত থাকবে, তাই তো? আর একটা থানার সকল ইউনিয়নে সংগঠন থাকবে, শাখা থাকবে, এই তো বোঝায় নাকি? ওকে, বুঝতে পারছেন, ধন্যবাদ। এই কাজটা প্রথমে আমি বলেছিলাম যে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? এবং আমি আগে এটা ক্লারিফাই করছিলাম যে আমাদের ইচ্ছা আছে কিনা। আমি দেখলাম যে আমাদের অধিকাংশের ইচ্ছা আছে। আর যদি আমাদের ইচ্ছা নাই থাকতো তাহলে আমরা এত দূর পর্যন্ত আসলাম কি করে, তাই না? আল্লাহ আমাদের কবুল করুক, আমাদের ইচ্ছার বদলা দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে এটার বদলা আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে এটা বাইহাকির একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ফালইউতকিনহু। কেউ একজন অর্থটা বলবেন? আপনি মাদ্রাসার স্টুডেন্ট? মাদ্রাসা না, কেউ মাদ্রাসার আছেন না? ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ফালইউতকিনহু। আল ইতকান ফি উলুমিল কোরআন। এই বইটা কে কে পড়ছেন? হঠাৎ আমার মনে হলো বইটার নাম, এখন নাই। হাই হাই, আল ইতকান ফি উলুমিল কোরআন, যে পিছনে পড়েছেন অনেকে, খুব ভালো বই। আল্লাহ তাআলা পছন্দ করেন যখন তোমাদের কেউ কোনো কাজ করে সে যেন ইতকানের সাথে করে। ইতকান মানে আমরা অনেক কাজ আসলে করি যেই কাজগুলোর মানে রেজাল্ট পাওয়া যায় না। অনেক কাজ করি যেই কাজের রেজাল্ট হয় না। তো আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজটা। আল্লাহ অনেক কাজ পছন্দ করেন, যেমন আল্লাহ তাআলা বলছেন যে যেই কাজটা অল্প কিন্তু সবসময় হয় সেটা আল্লাহ পছন্দ করেন, তাই না? ধারাবাহিকভাবে হয় সেটা পছন্দ করেন। এখানে আরেকটা বললেন যে আল্লাহ পছন্দ করেন যখন কেউ যখন কোনো আমল করে, কাজ করে, সেটা যদি সে দৃঢ়তার সাথে করে, সুসংগঠিতভাবে করে, রেজাল্ট ওরিয়েন্টেড করে, সেটা আল্লাহ পছন্দ করেন। মানে গা ছাড়া ভাব নিয়ে কোনো আমল করলে, যে কোনো কাজ, ধরেন আমরা এখানে কোন কাজের জন্য আসছি, কোন কাজের কথা বলছি? আমরা ঐক্যবদ্ধ করব এবং সুসংগঠিত করব কাদেরকে? যুবকদেরকে এবং ছাত্রদেরকে। আমরা, ভাই ঘুম পেয়েছে না? আমরা ছাত্রদেরকে এবং যুবকদেরকে সুসংগঠিত করব, তাই তো? আচ্ছা, এবার একটু বলেন তো যে আমরা যে সুসংগঠিত করব, তাহলে আল্লাহ তাআলা পছন্দ করেন যখন কেউ কোনো কাজ করে সে যাতে ঠিকঠাক মতো করে, মানে অ্যাব্রো থ্যাব্রো করে কাজ না করে, মানে গা ছাড়া ভাব নিয়ে কাজ না করে। তাহলে আমি এখন আপনাদের দিলে হাত দিয়ে বলতে চাই, সবাই আপনাদের দিলে হাত দিয়ে বলেন যে আপনারা সংগঠনের জন্য এই যে ছাত্র যুবকদের ঐক্যবদ্ধ করার কাজটা এইভাবে করেন কিনা যেভাবে আল্লাহ করলে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, কিন্তু আল্লাহ যেভাবে চান, পছন্দ করেন। ধরেন ওই আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজের বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় না? তো যাকে 10 দেয় তার আমল এক রকমের, আর যাকে 700 দেয় তার আমল কি একই রকমের?
তাহলে যার কাজটা ইতকানের মতো, ইতকান হয়, ইতকান, যার কাজটা খুবই সুন্দরভাবে হয় তাকেই না আল্লাহ 700 দেবেন। তো আল্লাহ এটাই পছন্দ করেন যে কেউ কোনো কাজ করলে সেটা যাতে সে 700 পায়। কেমন? তাহলে আমরা তো 700 পাওয়ার জন্য রেডি, তাই না? এখন হতে পারে যে ধরেন আমি ইমাম সাহেব, আর এই মসজিদে যদি আমি সময় মতো না যাই তাহলে মুসল্লিরা কি বলবে? ওই বেটায় কি সব কি 10 পাবে না 700 পাবে? হ্যাঁ, এই একই কাজ আরেকজন ইমাম ভাবতেছে যে হায়, আমার গ্রামের লোকেরা যদি বেনামাজি থাকে তাহলে তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সে সবাইকে সাথে করে নিয়ে মসজিদে চলে যায়, সে কি 700 পাবে না 10 পাবে? হ্যাঁ হ্যাঁ, বেগারি হিসাবও পেতে পারে। আমরা চাই যে সবাই আপনারা এটা পান, বেগারি হিসাব পান। আল্লাহ আমাদের সবাইকে বেগারি হিসাব যাজা দিক। সেটা হলেই তো আমাদের ভালো হয়। এখন আমরা চাই আমাদের কাজটা ইতকান হোক, ইতকান। তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমরা তো চাচ্ছি ঐক্যবদ্ধ করতে, সংগঠিত করতে। প্রথমে আমি বললাম যে আমাদের এই উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যারা, তাদের মধ্য থেকে যারা দক্ষ এবং যোগ্য তাদেরকে আমাদের দায়িত্বে নিয়ে আসতে হবে। কেমন? যদি দক্ষ এবং যোগ্য লোককে আমরা দায়িত্ব দিতে না পারি তাহলে উদ্দেশ্যের সাথে একমত পোষণ করলেও তার দ্বারা কাজটা হবে, 10 নাম্বার পাওয়া যাবে, 700 পাওয়া যাবে না। আমরা তো 700 পেতে চাই, তাই না? এরপরে ধরেন সমাজ এবং জীবন ঘনিষ্ঠ সঠিক দৃষ্টিভঙ্গির প্রতিষ্ঠা আর অসঙ্গতিগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে সেগুলো মানুষের মধ্যে প্রচার করতে হবে। এগুলোর ইস্যুভিত্তিক সংশোধন চেষ্টা চালাতে হবে। এই কাজে অন্যদেরকে যুক্ত করতে হবে। আমি বললাম যে আমাদের হচ্ছে সমাজ এবং জীবনের সাথে রিলেটেড যেই বিষয়গুলো আমাদের সমাজে এখন নাই, এগুলোকে আবার টেনে নিয়ে আসতে হবে। সমাজে আগে ছিল বা ইসলামের স্বর্ণযুগে ছিল, এখন নাই, সেগুলোকে আনতে হবে। এরকম কি কিছু নাই? মানুষ আমাদের উত্তর অঞ্চলে বিয়ে করতে গেলে মানে মোহরানা দেয় না এখন, কিন্তু কাগজে শুধু লেখে, মোহরানা দেয় না, উল্টা যৌতুক নেয়। তাহলে আমাদের সমাজে, ইসলামী সমাজের স্বর্ণযুগে কি ছিল? দেয়ার প্রচলন ছিল, সেটা এখন নাই। ওটা আমাদেরকে আবার পুনর্প্রতিষ্ঠা করতে হবে। এটা আমাদের পজিটিভ কাজ, তাই না? এর পাল্টা একটা উল্টা কাজ হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট যৌতুক নিচ্ছে, এটা একটা ঘৃণিত নিন্দনীয় কাজ না? তাহলে এইটার বিরুদ্ধে আমাদের এই একটা ইস্যু দাঁড় করাতে হবে, সমাজে প্রচারণা করতে হবে। এই ইস্যুর পক্ষে যদি আপনি কথা বলেন, অনেক লোককে পাওয়া যাবে না, অনেক ছাত্র এবং তরুণকে পাওয়া যাবে না যারা এই উদ্দেশ্যের সাথে একমত পোষণ করবে? সহজ বিষয়, কিন্তু এটার জন্য আপনি খুব বেশি সংঘর্ষে লিপ্ত হওয়া লাগবে না। খুবই সাধারণ ইস্যু, সবাই মেনে নেবে। শুধুমাত্র সে মানবে না যে এটা রিসিভ করে, যে যৌতুক নেয়, সেই হয়তো সে মানবে না। তাকে মানানোর জন্যই তো 10 জন মিলে তার সামনে হাজির হতে হবে, তাকে বোঝাইতে হবে বিষয়টা, তার ফ্যামিলিকে বোঝাইতে হবে। এটা একটা এক্সাম্পল বললাম। মানে আমাদের মূল কথা হলো, আমাদের যে উদ্দেশ্য সমাজ এবং জীবনের আমরা যে ইসলামের যেই দৃষ্টিভঙ্গিগুলো প্রতিষ্ঠা করতে চাই, সেই উদ্দেশ্যগুলো কি কি জায়গায় ব্যাঘাত হচ্ছে, কি কি জায়গায় এখন সমাজে নাই, সেই ইস্যুগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে ধরেন আমাদের সামনে 10টা ইস্যু হাজির করতে হবে। এই 10টা ইস্যুর পেছনে প্রচারণা করতে হবে। বিষয় হলো যে এরকম হাজারো ইস্যু আছে, কিন্তু এই হাজার ইস্যুর মধ্যে সমাজে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে উপকারী হবে এই ধরনের কিছু বিষয় আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ধরেন আমরা এই ছোট একটা সংগঠন, আমরা তো 100 ইস্যু অ্যাড্রেস করতে পারবো না। পারবো? ধরেন ইমিডিয়েটলি মিরাস, ভেরি গুড। আপনারা কি এটা জানেন কি না যে আলেম ওলামারা পর্যন্ত তাদের বোনের অধিকার ঠিকমতো দেয় না? এটা জানেন?
মসজিদে খুতবা দিচ্ছে আলেমি, সব জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, নিজের বোনকে ওয়ারিশ দেওয়ার ক্ষেত্র আসলে সে ঠিক মতো দিচ্ছে না। মানে আমি নিজেও একজন আলেম, দুঃখের সাথে বলতেছি, মানে এই ঘটনাটাই ঘটতেছে এবং রিসার্চ ফাইন্ডিং এটাই, বাংলাদেশে অনেক রিসার্চ আছে, ফাইন্ডিংস এটাই যে কেউ ঠিক মতো দিচ্ছে না। তো এটাও আরেকটা ইস্যু হতে পারে। ধরেন এই ধরনের 10টা ইস্যু আপনারা আইডেন্টিফাই করেন, এই ইস্যুটা আইডেন্টিফাই কোথায় হবে? শাখায় হবে, না জেলায় হবে, না থানায় হবে, না কেন্দ্রে হবে? বলেন তো। ভেরি গুড, অনেক ধন্যবাদ। সংগঠনের প্রত্যেকটা স্তরে হবে। তাহলে প্রত্যেকটা স্তরে কমিটি আছে না? শাখার ইস্যু এক ধরনের হবে, কেন্দ্রের ইস্যু আরেক ধরনের হবে, জেলার ইস্যু আরেক ধরনের হবে। সবগুলোই ইসলামের গণ্ডির ভেতরে, বাইরে না, কিন্তু সবগুলোই সমাজের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, জেলা সংগঠনকে অবশ্যই কেন্দ্রের ইস্যুগুলোকে ফোকাস করতে হবে, থানা সংগঠনকে অবশ্যই জেলার ইস্যুগুলোকে ফোকাস করতে হবে। এর বাইরে তাদের নিজস্ব কিছু ইস্যু হাজির করতে হবে। যদি এই ইস্যুগুলো হাজির করা না যায়, তাহলে কোন কাজের দিকে আপনি মানুষকে আহ্বান করে আপনার সাথে একমত পোষণ করতে উদ্বুদ্ধ করবেন? বুঝতে পারছেন বিষয়টা? আমার যদি ইস্যুই না থাকে, আমি যদি ইস্যুই সৃষ্টি করতে না পারি, অ্যাটেনশনই মানুষের সৃষ্টি করতে না পারি, তাহলে মানুষ কেন আমার কাছে এসে ঐক্যবদ্ধ হবে? কোন ইস্যুতে ঐক্যবদ্ধ হবে? বুঝতে পারছেন? এখন আমার এই ইস্যুটা যদি হয় শুধু সহি আকিদা, তাহলে হবে না। এটা অবশ্যই একটা ইস্যু। আরও অনেক ইস্যু থাকতে হবে, যে ইস্যুগুলো জীবন ঘনিষ্ঠ। কেমন? শুধু তৌহিদের ইস্যু থাকলে হবে না, তৌহিদের ইস্যু অবশ্যই থাকবে, কিন্তু মানুষের সমাজের সাথে রিলেটেড, মানুষের জীবনের সাথে রিলেটেড এই ধরনের ইস্যুগুলোকেও আনতে হবে। কেমন? ক্লিয়ার তো? এখন আমি কোশ্চেন করতে পারি, আপনারা তো সবাই জেলার প্রতিনিধি না? আপনারা কি এরকম কোনো লিস্ট করেছেন যে এই বিষয়গুলোকে আগামী 2 বছরে 1 বছরে আমরা অ্যাড্রেস করব? করেছেন? কোথায় 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 একটু হাত উঠান তো। ভেরি গুড, রমজান ভাই, ভেরি গুড। আপনি কোন জেলা? ঢাকা জেলা। ভেরি গুড, কংগ্রাচুলেশন। কোন জেলা? যশোর। ভেরি গুড। আপনাদের যেই ইস্যুগুলো আপনারা অ্যাড্রেস করতে চাচ্ছেন, ওগুলো একটু দয়া করে জেলা গ্রুপ আছে না একটা আপনাদের, ওই জেলা গ্রুপে শেয়ার করেন তো। আমি কিন্তু দেখব আপনাদের ইস্যুগুলো। কেমন? জেলা গ্রুপে একটু শেয়ার করেন, একটু বোঝার চেষ্টা করব যে কী ধরনের ইস্যু আপনারা অ্যাড্রেস করতে চান। এটা কি আপনারা স্বীকার করেন যে যদি দেখা যায় কোনো জেলায়, কোনো থানায় এরকম ইস্যু কেন্দ্রিক প্রচারণা হয় না, তাহলে এটা আপনি ধরে নিতে পারেন যে সেখানে কাজ কম হয়? এটা কি স্বীকার করেন? করেন? সবাই স্বীকার করেন না। ভেরি গুড। যদি আপনার কর্মী আছে 17 জন ঠিকই আছে, 15 জন ঠিকই আছে, কিন্তু দেখা যায় যে ওই জেলায় কোনো কাজ নাই। কেন? কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। গোয়ালে থাকতে হবে, গোয়ালে থাকতে হবে। আপনার গোয়ালে যদি গরু না থাকে, এর মানে হচ্ছে জেলা কমিটির কাছে যদি ইস্যু না থাকে, ইস্যুর একটা স্টক যদি না থাকে, তাহলে কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করে আপনি ছাত্র যুবকদেরকে আকর্ষণ করবেন? এজন্য যাদের ইচ্ছা কম আছে, আপনাদের কর্তব্য হলো তাদের ইচ্ছা বাড়ানো। যাদের ইচ্ছা কম আছে, ইচ্ছার কিন্তু ওই যে লেভেল আছে 10 থেকে 700 গুণ পর্যন্ত। আমলের যেমন আছে না, আমালুল কলবেরও এরকম প্যারামিটার আছে, মিটার আছে, মাপা যায় কিন্তু। তো এই মিটারে দেখবেন যাদের এই লেভেলগুলো কম আছে তাদের বাড়ানোর চেষ্টা করবেন। এটা আরেকটা কাজ। আমাকে বলা হয়েছে যে অনলাইনে সংগঠন প্রচার। তো অনলাইনে সংগঠন প্রচার করার আগে আমি আপনাকে বলবো যে আপনারা আগে অনলাইনে সংগঠিত হন, তারপরে প্রচার করেন। অনলাইনে সংগঠিত হওয়া মানে আমি কি বোঝাতে চাই বলেন তো? একটা জেলার 15 জন মেম্বার না, নাকি 17 জন? 15 জন। প্রত্যেক জেলার কি 15 জন মেম্বারের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে? কোন কোন জেলার নাই একটু হাত উঠাবেন। ও আচ্ছা, 15 জনের মধ্যে সবাই নাই। কেন? সবাই কি মোবাইল ইউজ করে না এই জন্য?
শোনেন, আপনারা হচ্ছেন এই মানে নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম। এটা হচ্ছে ডিজিটাল জেনারেশন, কেমন? এই জেনারেশনে মানে এই স্মার্টফোন থাকাটা খুবই জরুরি। এইটার নেগেটিভ অনেক দিক আছে, যৌনতার সাইটগুলোতে আমরা যেতে পারি কোনো কারণে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে নেগেটিভ দিকগুলোর চেয়ে পজিটিভ দিক রিসিভ করার বিষয় এখানে বেশি আছে, কেমন? আর ওই নেগেটিভ দিকগুলো থেকে অ্যাভয়েড করা যায় যদি আপনার বন্ধু ভালো হয়, যদি আউটস্পোকেন হন, আপনি মানে ইন্ট্রোভার্ট না হয়ে এক্সট্রোভার্ট হন, সবার সাথে মিশেন, কথা বলেন, তাহলে আশা করা যায় যে আপনি ওই লাইনে যাবেন না, সঠিক লাইনে থাকবেন, কেমন? তো আমি এই আহ্বান করি আপনাদের সবাই অনলাইনে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, উনি খুবই ভালো কথা বলছেন যে বিষয়টা হলো এটা হচ্ছে একটা এই যুগের প্রয়োজন। আপনার যদি ফোন নাও থাকে, অন্য কারো ফোনের সাহায্যেও আপনি এই কাজটা চালিয়ে যেতে পারবেন ইচ্ছে করলে। ওই যে ইচ্ছা থাকলে উপায় হয় বললাম আগেই, ইচ্ছা থাকলে সব জায়গায় উপায় হয়, কেমন? এরপরে আপনার যে জেলা গ্রুপ, কেন্দ্রের অফিসের সাথে এটাকে কানেক্টেড করতে হবে, কেমন? কেন্দ্রীয় অফিস যাতে বুঝতে পারে যে এই জেলার গ্রুপে কি কি কাজ নেওয়া হচ্ছে, কি কি কাজ দেয়া হচ্ছে, অ্যাক্টিভিটিস আছে কি নাই, নাকি শুধু রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ প্রচার করা হয়। উনি কিন্তু আমার টিচার, এটা আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম জাস্ট, কেমন? খারাপ হিসেবে উপস্থাপন করিনি। মানে আপনি কি শুধু ওয়াজ প্রচারের জন্য করেন নাকি আসলেই সংগঠন বৃদ্ধির জন্য সেটা করেন, এইটা যাতে কেন্দ্রের লোকেরা বুঝতে পারে, এজন্য কেন্দ্রের আইডির সাথে কানেক্টেড থাকতে হবে, মানে কেন্দ্রের আইডিকে ওটার মেম্বার করতে হবে। ক্লিয়ার তো না? ধরেন সুব্বান বিডির একটা আইডি আছে, হোয়াটসঅ্যাপ বা কিছু একটা, বা একটা মোবাইল আছে, কেন্দ্রের অফিসের মোবাইল আছে, সেইটাকে ওইটার মেম্বার করে ফেলেন। আচ্ছা, এরপরে আপনার যে থানা আছে, তাহলে থানায় আপনার 13 সদস্য বিশিষ্ট কমিটি আছে না? তাদেরও একটা গ্রুপ থাকবে। সেই গ্রুপে জেলার অফিস সম্পাদক অথবা জেলার সভাপতি বা সেক্রেটারি বা দুইজনই বা সাংগঠনিক সেক্রেটারি কেউ একজন কানেক্টেড থাকবে, কেমন? এরকমভাবে একবারে রুটে যেখানে একটা অর্গানাইজেশন হবে শাখাটাই কিন্তু প্রাণ, সংগঠনের প্রাণ হচ্ছে শাখা। কারণ সবগুলো কাজ কিন্তু শাখাতেই হয়। এই যে পড়াশোনার কাজ, বই পাঠের কাজ, মানুষকে দাওয়াত দেওয়ার কাজ, এই সবগুলো মূলত শাখা থেকে হয়। অর্থ কালেকশনের কাজ সবই কিন্তু মূলত শাখায় হয়। তো শাখায় এই যে 11 সদস্য বিশিষ্ট কমিটি আছে, তাদেরও একটা গ্রুপ থাকবে। এই গ্রুপগুলোর বাইরে এটা হলো কাদের গ্রুপ? সংগঠকদের গ্রুপ। তা আমাদের উদ্দেশ্য কি? অন্য ছাত্র যুবকদেরকে আমরা ঐক্যবদ্ধ করব, সুসংগঠিত করব আমাদের উদ্দেশ্যের সাথে। তো যারা এই কাজটাতে অন্যদেরকে আমরা অ্যাট্রাক্ট করব, যারা পায়োনিয়ার, যারা অন্যদেরকে আমরা আমরা হচ্ছে মোটিভেটর, আমরা লিডার, তাহলে আমরা অন্যদেরকে আকর্ষণ করব, আকৃষ্ট করব। তাহলে আমরা প্রথমে সুসংগঠিত থাকলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরে আমাদের প্রত্যেকটা লেভেলে, মানে জেলায়, থানায়, ইভেন শাখায় আমাদের ফেসবুক পেজ থাকতে পারে, কেমন? এই পেজগুলোতে আমাদের সুধীরা, আমাদের যাদেরকে আমরা টার্গেট করতে চাই, আমাদের এই কমিটির মধ্যে নাই, তাদেরকে আমরা এই গ্রুপে মেম্বার করে ফেলবো। এটা তো এখন খুবই সহজ, খালি আপনি কোনোভাবে মোবাইল নাম্বার কালেক্ট করবেন। এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে আইডিয়া দিই, এটা খুবই সহজ। আপনি আপনার এলাকার স্কুলে বা মাদ্রাসায়, অফিসে যোগাযোগ করে তাদের সবার মোবাইল নাম্বারগুলো কালেক্ট করবেন। এটা কঠিন কাজ না কিন্তু, মানে অফিসের একজন লোকের সাথে আপনার একটা লিয়েজও মেনটেন করতে হবে। এটা সম্ভব না? এই সব ছেলেদের, মানে যাদের ধরেন 18 বছরের বেশি বয়স, তাদের সবার ডাটা নিয়ে নেন, মোবাইল নাম্বার নিয়ে নেন, এরপরে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠান। এটা তো খুবই কঠিন কাজ না। তাহলে ওই থানার সব স্কুলের, সব মাদ্রাসার সবার কাছে কিন্তু আপনি দাওয়াত পৌঁছাতে পারেন খুব সহজে। দেখেন অনলাইনে শক্তি কত বড়। আপনি কিন্তু এটা সবার বাড়ি বাড়ি গিয়ে এই 13 জন লোক এই কাজটা করা খুবই টাফ। আপনি অবশ্যই যাবেন, সবার বাড়ি যেয়ে সময় নষ্ট করবেন না। মানে যেই লোকটা দক্ষ,
নলেজেবল, যোগ্য, যাকে এই সংগঠনের কমিটিতে নিয়ে আসলে ভবিষ্যৎ সুবহান, ভবিষ্যৎ জমিয়ত লাভবান হবে, এই দেশ লাভবান হবে, সাংগঠনিক শক্তি বাড়বে, তাদের কাছে আপনি একবারের জায়গায় 10 বার যাবেন। কিন্তু যারা ওই যে 10-এর মানের লোক, তাদের কাছে বেশি সময় দেবেন না, কম সময় দেবেন। বেশি সময় দেবেন যারা 700 মানের লোক, তাদের পেছনে, তাই না? তাহলে আপনার এই যে শ্রমটা দিলেন, এই শ্রমটা কার্যকর হবে, ফ্রুটফুল হবে, এটাই হবে ইতকান। বাকি সব লোককে কি আপনি অবজ্ঞা করবেন? না, অবজ্ঞা করবেন না। তাদেরকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে একত্রিত করবেন, ফেসবুক গ্রুপে একত্রিত করবেন, ওইখানেও আপনি প্রচারণা চালাবেন। প্রচারের সম্পাদক নিশ্চয়ই এই বিষয়ে আলাদা ডিসকাশন করে গেছে, তাই না? এবার আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার বলি, এই যে ফেসবুক পেজগুলো, এই পেজগুলোতেও কিন্তু কেন্দ্রীয় সুবহানের একটা পেজ আছে, আপনারা জানেন না? এই পেজ কিন্তু এটার সাথে কানেক্টেড থাকবে, মানে এই পেজটাও আপনাদের পেজের মেম্বার হবে, অ্যাটলিস্ট জেলার পেজটার মেম্বার হবে, জেলা থানার শাখা পেজগুলোর মেম্বার হবে, কেমন? এবং এইটা কেন দরকার আমাদের? আমরা ওই যে বললাম যে আমাদের একটা স্টক থাকবে ইস্যুর, 10টা-20টা ইস্যু আমরা প্রচারণার মধ্যে নিয়ে আসবো। সেইগুলো কেন্দ্রিক প্রচারণাগুলো এই অনলাইনে হবে, সারাক্ষণ হবে। এরপরে কেন্দ্রীয় সুবহান, কেন্দ্রীয় জমিয়তের কিছু ইস্যু আছে, তারা সার্কুলার দেয়, ফেসবুকে প্রচারণা করে, বক্তৃতা দেয়, সেগুলোর প্রচারণা হবে। জমিয়তের মুখপত্র আছে, সাপ্তাহিক আরাফাত আছে, তর্জুমান আছে, সেগুলোর প্রচারণা হবে এই সবগুলো পেজে। তাহলে বলেন যে অনেকেই আপনারা প্রথমে এই কোশ্চেনটা কেউ করেন নাই যে আমার তো এত কাজ নাই যে এই পেজগুলোতে আমরা কি পাবলিশ করবো, এত তো ওই যে এই জন্য আমরা কয়েকজনের ওয়াজ পাবলিশ করি শুধু। যদি একটা শাখার পেজে ধরেন কেন্দ্র যদি সপ্তাহে একদিন একটা জিনিস পাবলিশ করে, জেলা যদি সপ্তাহে একদিন একটা পাবলিশ করে, থানা যদি সপ্তাহে একদিন একটা পাবলিশ করে, তাহলে ওই শাখা যদি একটা পাবলিশ করে, কোনো ইস্যু না থাকলেও 4টা ইস্যু তো অটোমেটিক চলে আসে তার পেজে, তাই না? তার মানে হচ্ছে এই কাজগুলো আমার ইন্টারকানেক্টেড এখনো হয় নাই। জমিয়ত সভাপতি মহোদয় মাঝে মাঝে বলে যে আমাদের এত বিশাল কর্মী বাহিনী সুবহানের থাকতে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসটা খুবই কম। তাহলে বুঝলেন তো যে এখানে আপনার কি পেজগুলোতে কি প্রচার হবে এবং কিভাবে কানেক্টেড হবে। যদি এইভাবে কানেক্টেড হয় তাহলে আশা করা যায় যে যেই উদ্দেশ্যে, যেই লক্ষ্যে, আমি আপনাদেরকে স্মরণ করে দেই যে আমাদের এই সংগঠন তানজিম, সংগঠন ব্যবস্থাপনা, এই যে কর্মসূচি, এখানে এর মানে হচ্ছে ইসলামী সমাজ ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করা। কেমন? এই কাজটা করলে কি সওয়াব পাওয়া যাবে নাকি যাবে না? হ্যাঁ, যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকেই কিন্তু মনে করে যে এটা আরও ইসলামের শত্রুতা সৃষ্টি করে মানুষের মধ্যে। এটা কি শত্রুতা সৃষ্টি করে না মিত্রতা বাড়ায়? বলেন তো। হ্যাঁ, মিত্রতা বাড়ায়। আপনি কি একাই ভেস্তে যেতে চান? আল্লাহ কিন্তু এটা চায় না। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেই বাঁচো না, শুধু নিজেরাও বাঁচো, অন্যদেরকেও বাঁচাও। তো আল্লাহর যে স্ট্র্যাটেজি, আল্লাহর যে কৌশল, উদ্দেশ্য, যে ব্রডনেস, সেটার সাথে আমাকে একাত্ম করতে হবে। যতক্ষণ না আমি সেটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার দক্ষতা যোগ্যতাগুলো আমি কাজে লাগাতে পারবো না। সংগঠন বৃদ্ধির জন্য আর 2-1টা বিষয় আপনাদেরকে ফোকাস করে আমি শেষ করছি। আপনাদের সব জেলায় কি অফিস আছে? যেসব জেলায় অফিস নাই, আপনারা ভাড়া করে হলেও অফিস মেনটেন করেন। ভাড়া করে মানে 1000 টাকা ভাড়া দিয়েও অনেক জায়গায় অফিস পাওয়া যায়। একটা ছোট রুম ব্যবহার করেন। যদি সেটা না হয় একটা মসজিদে অফিস করেন, মসজিদের একটা রুমকে বেছে নেন। কেমন? ঠাকুরগাঁয়ে আছে, আরও অনেক জায়গায় আছে, আলহামদুলিল্লাহ।
যেসব জায়গায় অফিস নাই, আপনাদের যেসব জায়গায় অফিস নাই সেসব জায়গায় অফিস নেওয়ার ব্যবস্থা করেন। আপনি বলবেন যে কিভাবে নেব, এত টাকা কোথায় পাবো? আপনার যদি ইচ্ছা থাকে, ওই আবার আগের কথাই বলবো, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি ইচ্ছা করেন উপায় হবেই 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 ইনশাআল্লাহ। কেন্দ্রের সাথে জেলার সাথে কেন্দ্রের দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়াইতে হবে। শুধু কেন্দ্রের সভাপতি সেক্রেটারি আপনাকে জেলার সভাপতি সেক্রেটারিকে ফোন দেবে, বিষয়টা এমন না। প্রত্যেক সপ্তাহে জেলার সভাপতি সেক্রেটারির অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে কেন্দ্রের সভাপতি সেক্রেটারিকে ফোন করে জেনে নেওয়া খোঁজ খবর, শারীরিক খোঁজ খবর, সাংসারিক খোঁজ খবর, সংগঠনের খোঁজ খবর, এসব কুশলাদি বিনিময় করতে হবে। যতক্ষণ না এটা কাজটা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংগঠন বৃদ্ধি পাবে না। কর্মী বৃদ্ধি টার্গেট এবং ক্যাম্পেইন হাতে নিতে হবে। প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রত্যেক 6 মাসে আমরা কতজনকে টার্গেট করব? 13 সদস্য বিশিষ্ট, এই 15 সদস্য বিশিষ্ট কমিটি, 11 সদস্য বিশিষ্ট কমিটি, আরও কয়জনকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করব, আমাদের ফেসবুকে অ্যাড করব, আমাদের দাওয়াতি মিশনের সাথে সম্পৃক্ত করব, বই বিতরণ করব, কয়জনকে করব, এগুলোর আমার টার্গেট থাকতে হবে। সকল স্তরে, অর্থাৎ শাখা, থানা, জেলা, সব পর্যায়ে জমিয়তের সাথে গভীর যোগাযোগ মেনটেন করতে হবে। এই সুববানটা তো জমিয়তেরই অংশ নাকি? আমরা একসময় জমিয়তকে সেবা দেব, তাই না? ইনশাআল্লাহ। তো আমরা যখন জমিয়তে থাকব, তখন যারা নতুন করে সুববানে আসবে তারা যদি আমাদের সাথে যোগাযোগ না রাখে তাহলে কি আমাদের ভালো লাগবে? লাগবে? সেইটা বিবেচনায় রাখব এবং আমাদের মধ্যে এই যোগাযোগের একটা কালচার তৈরি করে ফেলব ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা নিজস্ব ফান্ডিংয়ের উপর নির্ভর করব। আমরা প্রায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করি, সুববান শাখা জমিয়ত শাখাকে, জমিয়ত শাখা সুববান শাখাকে, থানা জেলাকে, জেলা থানাকে, যে আমাদের টাকা দেয় না তাই আমরা কাজ করতে পারি না। নো, এই 11 জনই ম্যানেজ করবেন হাউ টু ফান্ড ইয়োর প্রোগ্রাম। কেমন? আপনার যে কাজটা আপনার হাতে নিয়েছেন, একটা দেয়াল লেখন করবেন, সেটার জন্য আপনি কেন্দ্রীয় জমিয়তের জমিয়তের জেলা জমিয়তের কাছ থেকে চাইবেন কেন? 5,000 টাকা মানুষের কাছ থেকে চাঁদা তোলার যদি সামর্থ্য না থাকে তাহলে তো আপনার দক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে আমাদের, তাই না? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে স্যাক্রিফাইস করতে হবে, আর্থিক এবং শারীরিকভাবে সময়ও দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে। যদি এই দুইটার সম্মিলন না ঘটে, যদি মনে করি যে আমি সময় দেবো, আমি গরিব মানুষ, না রে ভাই, আপনার 500 টাকা আছে, আপনি ওইখান থেকে 10 টাকা দেন, আরেকজনের 50,000 টাকা আছে, তার কাছ থেকে 5,000 নেন। ফান্ডিং করতে হবে ওই স্তরেই, যেই স্তরের কাজ, সেই স্তরের কাজ বাস্তবায়নের জন্য ওই স্তর থেকেই টাকা উঠাইতে হবে। এইটা মাথায় রেখে কাজ করতে হবে। আমার মনে হয় আর বেশি কথা বলার সুযোগ নাই। আমার টাইম অলরেডি 7-8 মিনিট পার করে ফেলছি মনে হয়। আপনাদের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি এবং এই সংগঠন, আশা করছি এই সংগঠনের যে উদ্দেশ্য তার সাথে আমরা সবাই একমত পোষণ করি। আমাদের তরুণ এবং যুব সমাজ, ছাত্র এবং যুবক সমাজ ভবিষ্যতে এই দেশের ইসলাম প্রতিষ্ঠায় আমাদের সাথেই কাজ করবে। আমরা তাদেরকে মোটিভেট করতে পারবো। আমাদের সংগঠন অচিরেই এই মানে উন্নীত হবে, এই প্রত্যাশা রেখে আজকের আমার ট্রেনিং আমি শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবাইকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিন। আমাদের এই সংগঠনকে ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।